আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের প্রিয় শিক্ষার্থী, তোমাদের ইংলিশ প্রিপারেশনকে একেবারে স্মুথ করার জন্য আমরা নিয়ে আসছি শেষ মুহূর্তের ইংলিশ ফাইনাল শর্ট সাজেশন। সো কোন কোন প্যাসেজগুলো তোমাদের মাল্টিপল চয়েস এবং কোয়েশ্চেন অ্যান্সারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন সামারিগুলো আসতে পারে, কোন কোন ফ্লো চার্টগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই সব কয়টা বিষয় আমরা তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করে বের করেছি। সো তোমাদের এই শর্ট সাজেশনটাকে একটু আমরা গুছিয়ে দিব। আশা করি এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের ফাইনাল পরীক্ষা অবশ্যই অনেক অনেক ভালো হবে। সো চলো আমরা শুরু করি স্টেপ বাই স্টেপ। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এসএসসি 25 টপ 10 প্যাসেজেস, অর্থাৎ তোমাদের তিন ধরনের প্যাসেজ আসবে। প্রথমটা আসবে হচ্ছে তোমাদের মাল্টিপল চয়েস এবং কোয়েশ্চেন অ্যান্সারিংয়ের জন্য, 2 নাম্বার প্যাসেজ আসবে তোমাদের ফ্লো চার্টের জন্য, 3 নাম্বার যে প্যাসেজটা আসবে সেটা হচ্ছে তোমাদের সামারি রাইটিংয়ের জন্য। সো মাল্টিপল চয়েস এবং কোয়েশ্চেন অ্যান্সারের জন্য আমাদের এই 10টা প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো একটু দেখো। 1 নাম্বার হচ্ছে আমাদের নেলসন ম্যান্ডেলা। সো নেলসন ম্যান্ডেলা আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমরা একটা ইন্সপিরেশনাল একটি স্টোরি পাচ্ছি। সো সেই জায়গা থেকে নেলসন ম্যান্ডেলা আসার সম্ভাবনা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেমন? এরপরে আসো আমাদের আরেকটা প্যাসেজ আছে, সেটা হচ্ছে এডুকেশন গিভস আস নলেজ, অর্থাৎ শিক্ষা আমাদেরকে কি প্রদান করে, শিক্ষা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়টা নিয়ে যে প্যাসেজটা আছে সেটাও কিন্তু আমাদের এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, অর্থাৎ ফ্যামিলি রিলেশনশিপ নিয়ে যে প্যাসেজটা আছে, কত ধরনের সম্পর্ক হতে পারে আর এই সম্পর্কগুলো আমাদের জীবনে আমাদেরকে কি কি প্রদান করে থাকে, এই বিষয়গুলো এই প্যাসেজের মধ্যে আলোচনা করা হয়েছে। এরপর 4 নাম্বার যে প্যাসেজটা তোমরা দেখতে পারো সেটা হচ্ছে অ্যাডোলসেন্টস কনস্টিটিউট আ নেশন কো রিসোর্স। এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে তারা হচ্ছে আমাদের একেবারে প্রকৃত সম্পদ, আমাদের দেশের জন্য প্রকৃত সম্পদ। তারা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে, তারপর হচ্ছে আমাদের জাতীয় উন্নতির ক্ষেত্রে, জাতীয় প্রবৃদ্ধির ক্ষেত্রে কিভাবে তারা ভূমিকা রাখতে পারে, এই সব কয়টা বিষয় এই প্যাসেজের মধ্যে আলোচনা করা হয়েছে। সো অ্যাডোলসেন্টের অনেকগুলো প্যাসেজ আছে, তার মধ্যে তোমরা শুধুমাত্র এই অংশ দিয়ে যেটা শুরু হয়েছে এই প্যাসেজটা দেখলে চলবে, যেটা আছে ইউনিট 9 এবং লেসন 2। এরপরে আরও একটা প্যাসেজ আছে, সেটা হচ্ছে হোয়াট ইজ এ ড্রিম। এই যে স্বপ্ন কীরকম হতে পারে, স্বপ্নের ডেফিনেশন কী হতে পারে, এই সম্পর্কিত যে প্যাসেজটা আছে এই প্যাসেজটাও তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। আর অবশ্যই এই প্যাসেজ তোমরা তো পড়বা মাল্টিপল চয়েস এবং কোয়েশ্চেন অ্যান্সারের জন্য, তার পাশাপাশি মনে রাখবা এখান থেকে উইথ ক্লু অথবা উইদাউট ক্লু আসতে পারে। সো যখন প্যাসেজগুলো পড়বা অবশ্যই প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা। আর তুমি যদি প্রত্যেকটা লাইন যদি না বুঝো সেক্ষেত্রে তুমি এখানকার যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিবে কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারবে না। আর প্রত্যেকটা প্যাসেজের যে ওয়ার্ডগুলো থাকবে প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম জানার চেষ্টা করবা, কারণ মাল্টিপল চয়েসে মোস্ট অফ দ্য টাইম কিন্তু সিনোনিম অ্যান্টোনিম দিয়ে করা হয়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ব্যাটেল, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড সেই কল, এভাবে দেওয়া থাকে। এরপরে 6 নম্বরে যে প্যাসেজটা পাচ্ছে সেটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম। এই প্যাসেজটা তোমরা জানো মার্টিন লুথার কিং জুনিয়র সবচেয়ে বিখ্যাত হয়েছেন তার আই হ্যাভ এ ড্রিম নামক এই প্যাসেজটার জন্য বা এই স্পিচটার জন্য। আই হ্যাভ এ ড্রিম এই প্যাসেজে মূলত আমাদের নিগ্রোবাসীরা যে একটা নিগ্রোবাসীরা যে একটা দুর্বিষহ জীবনযাপন করতেছে এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। আর এই যে আমেরিকানবাসী নিয়ে তার একটা স্বপ্ন, অনেকগুলো যে স্বপ্ন আছে স্বপ্নগুলো সেখানে তিনি বারবার কি করেছেন, বর্ণনা করেছেন। এইটা নিয়ে মূলত এই প্যাসেজটা তুলে ধরা হয়েছে। মানে উনি চাচ্ছেন যে কি এখন নিগ্রোরা যে অবস্থা ফেস করতেছে সেটা একদিন কেটে যাবে, এভরিবডি উইল এনজয় দ্য ইকুয়াল রাইটস অ্যান্ড ফেসিলিটিস, দেয়ার উইল বি নো ডিসপারিটি বিটুইন হোয়াইট পিপল অ্যান্ড ব্ল্যাক পিপল, এই বিষয়গুলো এখানে মূলত তুলে ধরা হয়েছে। এরপরে আরেকটা প্যাসেজ আছে সেটা হচ্ছে কি এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, এটা এবং সিভিক এঙ্গেজমেন্ট এক জিনিস কিন্তু। তো 7 নম্বর এবং 10 নম্বর একই জিনিস, সুতরাং সিভিক এঙ্গেজমেন্ট প্যাসেজটা আমার কেন জানি মনে হচ্ছে এই প্যাসেজটা আসার সম্ভাবনা অনেক গুণ বেশি, কারণ আমরা জানি 2024 সালে সবচেয়ে বেশি সিভিক এঙ্গেজমেন্টমূলক অর্থাৎ জনসম্পৃক্ততামূলক কাজগুলো সবচেয়ে বেশি করা হয়েছে। ওকে, তাহলে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস আওয়ার লাইফ, এটা যে কথা, সিভিক এঙ্গেজমেন্ট একই কথা। কেমন? এরপর 8 নম্বর আরেকটা প্যাসেজ তোমরা পড়তে পারো, ওই যে এ মাদার ইন ম্যানভাইল। এ মাদার ইন ম্যানভাইল পুরো প্যাসেজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, এখান থেকে হিজ নেম ওয়াজ জেরি যে অংশটা আছে এই অংশটা আমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, চাইলে তোমরা এটা পড়তে পারো। এরপর আরেকটা প্যাসেজ আছে সেটা হচ্ছে কি ফিটনেস তথা মেডিটেশন, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি,
ওটা হচ্ছে ফিটনেস এবং মেডিটেশন রিলেটেড যে পেসেজটা আছে এটা পড়ে যাবা। আর 10 নম্বর আরেকটা পেসেজ পড়ে যাবে, সেটা হচ্ছে ওভার স্পেন্ডিং। অর্থাৎ ওভার স্পেন্ডিং আমাদের জীবনে কীভাবে প্রভাব ফেলে, ওভার স্পেন্ডিংয়ের কারণে যেভাবে সাইকোলজিক্যাল প্রবলেমগুলো হয়, পরিবারে অশান্তি তৈরি হয়, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এই পেসেজটা তোমরা পড়ে যাবা, আশা করি কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। যে কোনো বোর্ডে এই 10টা পেসেজ থেকে অবশ্যই একটা পেসেজ তোমরা মাল্টিপল চয়েস এবং কোয়েশ্চেন আনসারের জন্য কমন পাবা। সুতরাং এগুলো একটু দেখে যাবা। এরপরে চলো, এরপরে আমরা পাচ্ছি হচ্ছে HSC 25 টপ 10 সামারি। অর্থাৎ সামারির জন্য তোমরা কয়টা পেসেজ পাবা? আরও 10টা পেসেজ। সুতরাং এই 10টা পেসেজ সামারি তো আর পড়া দরকার নাই, ওই পেসেজের মধ্যে কোন বিষয়টা তুলে ধরা হয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। আর সামারি বলতে কিন্তু 2 পেজ লেখার কোনো দরকার নাই। সামারি অবশ্যই 5 থেকে 6টা লাইনের মধ্যে অথবা 5 থেকে 6টা সেন্টেন্সের মধ্যে লিখতে পারলেই ভালো। এখানে কোনো কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবে না, এখানে সবসময় চেষ্টা করবা তুমি সিম্পল সেন্টেন্স উত্তর দেওয়ার। অনেক সময় সিম্পল সেন্টেন্সে কিন্তু অনেক বড় বড় করে লেখা যায়, এতে কোনো সমস্যা নাই। তবে সামারি হইতে হবে পেসেজের 1/3, অর্থাৎ পেসেজটার 3 ভাগের 1 অংশ সামারি হবে। আর সামারি বলতে শুধুমাত্র কিছু একটা লিখে দিলেই হবে না, তোমাকে সর্বপ্রথম যে সেন্টেন্সটা ইউজ করতে হবে সেই সেন্টেন্সের মধ্যেই বলে দিতে হবে এই পেসেজটাতে আসলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, এই বিষয়টা। সেটা তুমি চাইলে বলতে পারো দ্য পেসেজ ইজ রিটেন অ্যাবাউট, তাহলে কী সম্পর্কে সেটা বলতে পারো। দ্য পেসেজ ডেপিক্টস, এই পেসেজ বর্ণনা করছে, কি বর্ণনা করছে সেটা বলতে পারো। দ্য পেসেজ ন্যারেটস, এটা বলতে পারো। দ্য পেসেজ ডিলস উইথ, এই যে এই পেসেজটা কী নিয়ে আলোচনা করছে সেটা এক লাইনে বলে দিবা। দেন কি পয়েন্টগুলো নিয়ে তুমি 5 থেকে 6টা সেন্টেন্স যদি লিখতে পারো অবশ্যই তুমি 10 আউট অফ 10 পেতে পারো এই সামারির মধ্যে। শেষ থেকে 2 লাইন, মাঝখান থেকে 1 লাইন, শুরু থেকে 1 লাইন, এটার নাম কখনো সামারি হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো সামারির জন্য আমরা যে পেসেজগুলো দেখবো সেটা হচ্ছে কি ওয়াই এডুকেশন, অর্থাৎ ইম্পর্টেন্স অফ এডুকেশন, এই পেসেজটা আমরা সামারির জন্য নিতে পারি। এরপর সিভিক এঙ্গেজমেন্ট কীভাবে আমাদের জাতীয় জীবনে প্রভাব ফেলে, তারপর সিভিক এঙ্গেজমেন্ট কত ধরনের হতে পারে, এই বিষয়গুলো আমরা একটু তুলে ধরলে এটা সামারি হয়ে যাবে। তারপর আই হ্যাভ এ ড্রিমের মূল বিষয়বস্তুটা কী ছিল? আমাদের নিগ্রোবাসীদের নিয়ে যে একটা স্বপ্ন এবং নিগ্রোবাসীদের যে একটা প্রেজেন্ট কন্ডিশন, দুর্বিষহ অবস্থা, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। মানে 2টা বিষয় তুলে ধরা হয়েছে, একটা হচ্ছে নিগ্রোবাসীদের স্বপ্ন, আর একটা হচ্ছে নিগ্রোবাসীরা যে বর্তমানে খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে, এই বিষয়গুলো যিনি তুলে ধরেছেন সেই বিষয়টা এখানে উপস্থাপন করতে হবে। এরপরে ফুড ট্রেন্ডস তথা হোয়াট ইজ এ জাঙ্ক ফুড, এখানে 2টা বিষয় তুলে ধরা হয়েছে, সেটা হচ্ছে ফুড ট্রেন্ডস, অর্থাৎ আমরা যে জাঙ্ক ফুড খাচ্ছি, এই জাঙ্ক ফুড এবং হচ্ছে ফাস্ট ফুডের মধ্যে পার্থক্যটা কি সেটা তুলে ধরতে হবে। আর জাঙ্ক ফুড কীভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে এই বিষয়টা তুলে ধরতে হবে। আর একটা খাবারকে আমরা ফাস্ট ফুড না বলে জাঙ্ক ফুড কখন বলবো, এটা কিসের উপর ভিত্তি করে বলবো সেটা বলতে হবে। যেমন কোনো একটা খাবারের পরিমাণে যদি ক্যালোরি বেশি থাকে, সুগারের পরিমাণ বেশি থাকে, তার ফ্যাটের পরিমাণ বেশি থাকে, সেটাকে আমরা ফাস্ট ফুড বা হেলদি ক্যাটাগরি না বলে সেটাকে আমরা বলতে পারি জাঙ্ক ফুড। সো জাঙ্ক ফুড আমাদের শরীরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনেক সময় আমাদেরকে ওবিসিটি, তারপর হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজেস, অনেক রকম রোগে আক্রান্ত করতে পারে, এই বিষয়টা তুলে ধরতে হবে। ওকে, এরপর সব ফিটনেস মানে কি মেডিটেশন। তো মেডিটেশনের গুরুত্ব এবং মেডিটেশন যে আমাদেরকে কি প্রদান করে এই বিষয়টা তুলে ধরতে হবে। মেডিটেশনের কারণে কিন্তু আমাদের শরীরের মনের সব সময় কি একটা প্রশান্তি বিরাজ করে। যারা মেডিটেশন প্র্যাকটিস করে তাদের কিন্তু ক্রিয়েটিভিটি পাওয়ার অনেক বেশি থাকে। তারপর মেডিটেশনের কারণে আমাদের হচ্ছে লোনলিনেস কেটে যায়, আমাদের হচ্ছে মনের যে অ্যাংজাইটি থাকে এইগুলো কেটে যায়। এই বিষয়টা সুন্দর করে তুলে ধরতে পারলে হবে। সব কয়টা লাইন দিতে হবে এরকম না, মোটামুটি গুছানোভাবে 5 থেকে 6টা সেন্টেন্স তুলে ধরতে পারলে তুমি অবশ্যই ভালো একটা সামারি লিখতে পারবা। এরপরে আসো স্পেন্ডিং। ওই যে ওভার স্পেন্ডিংয়ের যে একটা ক্ষতিকর প্রভাব আছে, সাইকোলজিক্যাল প্রবলেম হয়ে দাঁড়ায়, পরিবার অশান্তি হয়ে দাঁড়ায়, এই বিষয়গুলো একটু লিখে দিলে হয়ে যাবে। এরপর ফ্যামিলি রিলেশনশিপ, সম্পর্ক কত ধরনের হতে পারে আর এই সম্পর্কগুলো আমাদেরকে কি কি প্রদান করে। সম্পর্কগুলো আমাদেরকে অনেক সময় সাপোর্ট, লাভ, অ্যাফেকশন এগুলো প্রদান করে। এই সম্পর্কগুলোর কারণে আমাদের অনেক সময় দুঃখ কমে যায়, আমাদের আনন্দগুলো বেড়ে যায়, এই বিষয়গুলো তুমি তুলে ধরবা। এরপরে আসো ইকো ট্যুরিজম ইজ এ বুমিং বিজনেস। এই পেসেজটার মধ্যে তুলে ধরা হয়েছে ইকো ট্যুরিজমের যদিও অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু অবশ্য অসুবিধা থেকেও মুক্ত নয়। ইকো ট্যুরিজমের কারণে অনেক সময় অনেকগুলো অসুবিধা হচ্ছে। তারপর হচ্ছে বন্য প্রাণীগুলো হারিয়ে যাচ্ছে, বন্য প্রাণীর বাসস্থান নষ্ট হচ্ছে। তারপর হচ্ছে বন্য প্রাণী তাদের যে আচার আচরণ, সেই আচার আচরণ অনেক সময় তারা কি বোল্ডার হয়ে যাচ্ছে, এই বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। এরপরে আসো হচ্ছে দ্য আনবিটেন গার্লস।
কালিসিন্ধুপুরের মেয়েরা যে সত্যিকার অর্থে আলো ছড়িয়ে যাচ্ছে এই বিষয়টা তুলে ধরতে হবে। কালিসিন্ধুপুরের মেয়েরা আমাদের পুরো বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে, তারা হচ্ছে এই ফুটবল খেলাটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে, এই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কী করেছেন, সুন্দর করে রিসিপশন করেছেন, তাদেরকে তাদের যে অ্যাচিভমেন্ট, তাদের যে স্কিল, সেই স্কিলের একটা পুরস্কার তাদেরকে প্রদান করেছেন, এই বিষয়টা চলে তোমরা তুলে ধরতে পারো। এরপরে আসো এ মাদার ইন ম্যানভাইল। এ মাদার ইন ম্যানভাইল বলতে এখানে জেরির গল্পটা তুমি একবারে ছোট করে তুলে ধরতে পারো। সুতরাং আমরা সামারির জন্য এই 10টা পেসেজকে বাছাই করতে পারি, কিন্তু এই 10টা পেসেজ পড়ার দরকার নেই, 10টা পেসেজের সামারিটা কি হইতে পারে সেটা মূলত করলে হয়ে যাবে। ওকে, এরপরে আসো, এরপরে দেখো SSC 25 টপ 10 ফ্লো চার্ট, অর্থাৎ আমাদের আরেকটা পেসেজ আসবে, সেটা হচ্ছে ফ্লো চার্টের জন্য। ওকে, তোমরা জানো ফ্লো চার্ট মানে কি, প্রবাহমান চিত্র। সুতরাং এই ফ্লো চার্টের মধ্যে প্রথমত কোয়েশ্চেনের মধ্যে শোয়িং যেখানে থাকবে সেটা হচ্ছে মেইন জিনিস, শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ নেলসন ম্যান্ডেলা। তো এখানে কোন কোন ইনফরমেশন ইউজ করতে হবে, নেলসন ম্যান্ডেলার অ্যাচিভমেন্ট, নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিসগুলো দিতে হবে, অন্য কোনো ইনফরমেশন দিতে পারবো না। তার মানে শোয়িংয়ের পরে যে রকমের ইনফরমেশন ইউজ করতে বলবে সেই মানের ইনফরমেশন আমাকে ব্যবহার করতে হবে, এর বাইরে কোনো ইনফরমেশন আমি ব্যবহার করতে পারবো না। ওকে, এবার আসো, প্রথম ইনফরমেশনটা যে গ্রামাটিক্যাল কনসেপ্ট মেনটেন করবে, বাকি সবগুলো সেম গ্রামাটিক্যাল কনসেপ্ট মেনটেন করতে হবে। প্রথমটা যদি বার প্লাস আইনজি দেওয়া থাকে, বাকি সবগুলো বার প্লাস আইনজি দিয়ে শুরু করতে হবে। প্রথমটা যদি তোমার ইনফিনিটিভ থাকে, বাকি সবগুলো ইনফিনিটিভ দিয়ে শুরু করতে হবে। প্রথমটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে, বাকি সবগুলো প্রেজেন্ট ফর্ম। প্রথমটা যদি মনে করো ফার্স্ট ফর্ম থাকে, বাকি সবগুলো ফার্স্ট ফর্ম। যদিও এগুলো সবসময় রেডিমেড থাকবে না, এগুলো তোমাকে নিজ থেকে বানিয়ে নিতে হবে। মনে করো বার প্লাস আইনজি দিয়ে শুরু হয়েছে, কিন্তু পেসেজের মধ্যে আছে হ্যাভ, তোমাকে করতে হবে সেটা হ্যাভিং। পেসেজের মধ্যে আছে মনে করো অ্যামিজার, তোমাকে করতে হবে বিং, এইভাবে তোমাকে বুঝতে হবে। ওকে, আর ফ্লো চার্ট কখনো বক্স ছাড়া করা যাবে না, এটা মনে রাখবা। ফ্লো চার্টে কখনো ফুল স্টপ দেওয়া যাবে না। ফ্লো চার্টের মধ্যে যত সম্ভব পারা যায় কোনো রকমের ক্লজ অথবা সেন্টেন্স ব্যবহার করার দরকার নাই। এখানে আমরা যা ব্যবহার করবো সেটা হচ্ছে এক একটা পয়েন্ট অথবা এক একটা ফ্রেজ, এগুলাই ব্যবহার করবো। কেমন? এরপর আসো, ফ্লো চার্টের জন্য আমরা কোন 10টা পেসেজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি? এক নম্বর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, 2 নম্বর হচ্ছে তোমার দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, সেটা হচ্ছে মেডিটেশন। অর্থাৎ কত রকমভাবে মেডিটেশন করতে পারে, অথবা মেডিটেশন আমাদেরকে কোন কোন বিষয়ে সাপোর্ট দিয়ে থাকে, এগুলো ফ্লো আকারে তোমাদেরকে প্রদান করতে হবে। এরপর আসো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। এখানে তোমার ফ্লো চার্টটা আসতে পারে কীরকম জানো? মনে করো হচ্ছে স্বপ্ন কত রকমের হতে পারে, অথবা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিমস, স্বপ্নর যে ক্যারেক্টারিস্টিক্স এই বিষয়গুলো তোমাকে তুলে ধরতে পারে। কিছু কিছু স্বপ্ন হচ্ছে একেবারে এনজয়ফুল, কিছু কিছু স্বপ্ন হচ্ছে ফ্রাইটেনিং, কিছু কিছু স্বপ্ন আছে কি একেবারে ইমোশনাল, কিছু কিছু স্বপ্ন হচ্ছে কি অবস্কিওর, কিছু কিছু স্বপ্ন হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবল, কিছু স্বপ্ন একেবারে কি ক্লিয়ার। এই বিষয়গুলো তোমাকে তুলে ধরতে হবে, দ্য নেচার অফ ড্রিম অথবা দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ড্রিম। এরপরে আসো হোয়েন অ্যান অ্যাডোলসেন্ট গার্লস গেট ম্যারিড, এটাও তোমরা দেখতে পারো, এটা অ্যাডোলসেন্ট থেকে আসছে। দ্য ফার্স্ট থিং এডুকেশন ডাজ, এই যে এটাও তোমরা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট থেকে পাবা, এটাও তুমি পড়তে পারো। এডুকেশন গিভস নলেজ, ওয়াই এডুকেশন, এটা ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। মানে শিক্ষা আমাদেরকে কি কি প্রদান করে, শিক্ষা আমাদেরকে কিভাবে সহযোগিতা প্রদান করে, সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাকে ইনফরমেশনগুলো লিখতে হবে। প্রথমটা বার প্লাস আইনজি থাকলে বাকি সবগুলো বার প্লাস আইনজি দিয়ে শুরু করতে হবে। এরপরে হচ্ছে দ্য আইসল্যান্ড অফ বা দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন ইজ দ্য, যেটা হোক না কেন সেন্ট মার্টিন আইল্যান্ডে, অর্থাৎ এটা ইকো ট্যুরিজমের বিষয় থেকে আসছে। সেন্ট মার্টিন আইল্যান্ডে কি কি হুমকির মুখে পড়তে যাচ্ছে সেই বিষয়গুলো হয়তো তোমাকে ফ্লো চার্টের মধ্যে লিখতে হইতে পারে। এরপরে ইকো ট্যুরিজম ইজ এ বুমিং বিজনেস, এটা দেখতে পারো। মেডিটেশন, এটা অলরেডি আমরা বলছি। তারপর দ্য টাইম অফ অ্যাডোলসেন্স, এটাও দেখতে পারো। এই কয়টা হচ্ছে আমাদের ফ্লো চার্টের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমরা চাইলে একেবারে স্ক্রিনশট নিতে পারো, অথবা আমাদের কাছ থেকে তোমরা পিডিএফটা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, SSC 25 টপ 13 স্টোরি, অনেকগুলো গল্প আছে। তোমাদের গল্প কিন্তু দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, আরটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তো ক্রিয়েটিভ স্টোরিগুলোকে তোমরা চাইলে নেগেটিভভাবেও উপস্থাপন করতে পারো, তোমরা চাইলে পজিটিভভাবে উপস্থাপন করতে পারো। তবে তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই গল্পটা একটু সুন্দর হইতে হবে, যেন তেনভাবে করলে হবে না, গল্পটার একটা সুন্দর একটা মাত্রা দিতে হবে। তবে সবসময় চেষ্টা করবা যেগুলো ক্রিয়েটিভ স্টোরি আসবে সেগুলো যেন পজিটিভ ওয়েতে কী করা হচ্ছে, পজিটিভ ওয়েতে উপস্থাপন করা হয়। ওকে, এরপরে ট্র্যাডিশনাল স্টোরি। এখন তুমি বলতে পারো যে কি একটি স্টোরি আসছে
কেন জানি তোমার কাছে মনে হবে এটা ট্র্যাডিশনাল মানে ক্রিয়েটিভ স্টোরি, কারণ তুমি গল্প কম পড়েছো, দ্যাটস তোমার কাছে যেটাই দেখতেছো সেটাই নতুন মনে হবে। সেজন্য বেশি বেশি গল্প পড়ার কোনো বিকল্প নাই। যদি বেশি বেশি গল্প পড়ো, বেশি বেশি স্টোরি পড়ো, তখনই বুঝতে পারবে এরকম একটা গল্প প্রতিষ্ঠিত আছে আগে থেকে, এরকম একটা গল্প আছে ঐতিহাসিকগতভাবেই। সেই ক্ষেত্রে তোমাদেরকে বেশি বেশি গল্প পড়ার কোনো বিকল্প নাই। তোমরা অনেকগুলো গল্প অলরেডি পড়েছো, তারপরেও শেষ মুহূর্তে তোমরা এই 13টা গল্প পড়ে যেতে পারো। এবং এখানের মধ্যে আমি কিছু ক্রিয়েটিভ স্টোরি সহ দিয়েছি। এক নম্বর হচ্ছে এ সেলফিশ জায়ান্ট, একজন স্বার্থপর দৈত্যের কথা তোমরা অনেকে নিশ্চয় জানো। এই স্বার্থপর দৈত্য কী করে, তার একটা বাগান ছিল, সেই বাগানে কিছু বাচ্চা ছেলে ফুলে খেলা করতে যাইতো, কিন্তু তার সেটা পছন্দ হচ্ছিল না। সে কি করলো, সেই বাগানটা একেবারে দেওয়াল দিয়ে দিল যাতে করে বাচ্চাগুলো আসতে না পারে। আর যখন থেকে বাচ্চারা আসা বন্ধ করে দিল, তখন কি হয়ে গেল, তখন বাগানটা আস্তে আস্তে মরে যাচ্ছিল। এরপর যখন কোনো একটা দিন এই যে জায়ান্টটা কোনো একটা শহরে বেড়াতে যায়, তখন বাচ্চাগুলো আবার ওইখানে চলে আসে, তখন আবার বাগানগুলো হচ্ছে সজীব হতে থাকে। এরপর হঠাৎ করে এসে দেখেছে কি এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, তখন সে রিয়েলাইজেশন করলো যে না, এই বাচ্চাগুলোর কারণেই কিন্তু এই বাগানটা এত সুন্দর আছে। তখন তাদেরকে আবার সেখানে খেলাধুলার ব্যবস্থা করে দিলে, এখন বললো যে কি এই বাগানটা তোমাদেরই। এটাই হচ্ছে মূল গল্প। এই গল্পটা অনেকের কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু গল্প হচ্ছে এইটুকুই। ড্রেস ডাজ নট মেক আ ম্যান গ্রেট, এটা হচ্ছে তোমরা যেন শেখ সাদির একটা গল্প। অর্থাৎ আমাদের কাপড় কিন্তু কোনো রকমের খাবার ডিজার্ভ করে না। তো অনেক সময় আমরা কি করি, মানুষকে কাপড় দেখে সম্মান করি। সুতরাং এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এই গল্পটা আমাদের সবারই জানা আছে, সুতরাং আমি সময় নষ্ট করছি না। এটার উপর পিডিএফ তোমাদেরকে অবশ্যই আমরা দিয়ে দিব, আমাদেরকে একটু নক করবো, ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। এরপর দ্য ডাব অ্যান্ড দ্য এন্ড, গুগু এবং হচ্ছে পিঁপড়ার যে গল্পটা। একদিন হচ্ছে তোমাদের পিঁপড়া বিপদে পড়ে, ডাব হচ্ছে কি করে, সহযোগিতা করে। আবার ডাব বিপদে পড়ে, পিঁপড়া হচ্ছে সহযোগিতা করে। তো এই যে আমরা জানি একে অপরকে কী করতে হবে, সহযোগিতা প্রদান করতে হবে, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, টাকায় কিন্তু অনেক সময় সুখ কিনতে পারে না। তোমরা দ্য কোবলার, এই যে মুচির যে গল্পটা সেটা শুনেছো, দ্য কোবলার অ্যান্ড দ্য ব্যাংকার। তো ব্যাংকার বন্ধুটি কোবলারকে বলতেছে, তুমি তো অনেক গরিব, আমি তোমাকে বড়লোক অবস্থায় দেখতে যাচ্ছি, সুতরাং আমি তোমাকে অনেকগুলো টাকা দিচ্ছি। এই টাকাগুলো দিয়ে সে বাসায় যায়, কিন্তু এই টাকাগুলো কোথায় রাখবে এটা নিয়ে সে অনেক টেনশনে পড়ে যাচ্ছে। এই টাকাগুলো আমি কি করব। এরপরে সে কী করলো, একটা গর্ত করে টাকাগুলো সেখানে রাখলো। সত্যিকার অর্থে সে সেখানে শুধু টাকাই রাখে নাই, সে তার মানসিক প্রশান্তি শুধু সেখানে রেখে দিচ্ছে। এরপরে যখন সে ঘুমাতে আসলো, তখন সে টেনশন করতেছে, আমার টাকাটা চুরি হয়ে যাবে মনে হয়। সো এরপরে সে চিন্তা করলো যে না ভাই, আমি এই টাকাটা তাকে দিয়ে আসবো, কারণ এই টাকাটা আমাকে কি করতে পারতেছে না, শান্তি দিতে পারতেছে না। সেখান থেকে বলা হচ্ছে মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস। এরপর আসো এ ফুলিশ ক্রো অ্যান্ড আ কানিং ফক্স, একটা বোকা কাক এবং এটা কি চালাক শিয়াল। এই গল্পটা তোমরা নিশ্চয় জানো। একদিন হচ্ছে মনে করো একটা হচ্ছে কাক একটা গাছের ডালে বসে কি করছিল, মাংস খাচ্ছিল। কেমন, তো যখন শিয়াল আসলো তখন দেখতে পারো যে কি ওই কাকটা গাছের ডালে বসে মাংস খাচ্ছে, তখন সে সেটা পেতে চাইলো। এখন বলতেছে কাক তো আমার আয়ত্তের বাইরে চলে গেছে, এখন আমি কিভাবে এই মাংসটা পেতে পারি। তখন সে একটা প্ল্যান করলো যে কি আমি তাকে কি করব, একটু পাম্পিং করব। তখন বলতেছে কি হোয়াট এ নাইস বাট ইউ আর, হাউ সুইট ইউর ভয়েস ইজ, তোমার যে আওয়াজ, তোমার যে ছন্দ, সেটা কতই না সুরেলা, কতই না মধুর। এটা যখন বলল, তখন সে তার জন্য কি গান গাওয়া শুরু করলো। আর যখনই গান গাওয়ার জন্য তার টুটগুলো করলো, তখনই কিন্তু মাংসের টুকরাটা নিচে পড়ে গেল। এই হচ্ছে মূল গল্পটা। সুতরাং বুঝছো তো, চালাককে এবং বোকাকে। এরপরে সো কিং লিয়ার অ্যান্ড হিজ ডটার। এই কিং লিয়ারের 3টা কন্যা ছিল। 3টা কন্যার মধ্যে হচ্ছে গনেরিল ছিল, রিগান ছিল, কর্ডেলিয়া ছিল। এর মধ্যে হচ্ছে গনেরিল রিগান হচ্ছে সবচেয়ে দুষ্ট প্রকৃতির, আর কর্ডেলিয়া যে মেয়েটা সেটা হচ্ছে খুবই ভালো প্রকৃতির। এইটা নিয়ে হচ্ছে মূল গল্প। তো রাজা যখন হচ্ছে বৃদ্ধ বয়সে পৌঁছায় গেল, তখন সে চিন্তা করলো যে না, আমার এই রাজ্যটাকে আমি ডিভাইডেড করে দিব। তখন সে বড় মেয়েকে জিজ্ঞেস করে, রিগানকে জিজ্ঞেস করে, এই তুমি আমাকে কতটুকু ভালোবাসো। সে প্ল্যাটারিং করে বলতেছে, বাবা আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এটা আমি এক্সপ্রেস করতে পারতেছি না। তখন তার প্রতি খুশি হয়ে এসে 1/3 দিয়ে দিল। এরপর দ্বিতীয় কন্যা রিগানকে জিজ্ঞেস করলো, তাকেও 1/3 দিয়ে দিল। কিন্তু কর্ডেলিয়া বলছে, না বাবা, আমি তোমাকে ভালোবাসি, তুমি যতটুকু ডিজার্ভ করো, একজন বাবাকে যতটুকু ভালোবাসা যায় ততটুকু আমি তোমাকে ভালোবাসি। মানে সে ফেক কোনো কিছু বলে নাই। তখন রাজা তার প্রতি অসন্তুষ্ট হয়ে তাকে তার সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। এই হচ্ছে মূল গল্পটা। ওকে, এরপর আসো দ্য অনেস্ট উড কাটার। এই গল্পটা আমরা ছোটোবেলা থেকে অনেক পড়ে আসছি।
ঠিক আছে, তাকে পরীক্ষা করে, তারপর হচ্ছে 3টা কোড়াল নিয়ে আসে, লোহার কোড়াল, তারপর হচ্ছে রূপার কোড়াল, তারপর হচ্ছে মনে করো হচ্ছে গোল্ডের কোড়াল, অনেকগুলো। কিন্তু যখন সে লোহার কোড়ালটা নিয়ে আসে তখন সেটা নিতে সে স্বীকৃতি জানায় এবং বলছে এটাই আমার কি কোড়াল, এটা দিয়ে আমি কি করে আমার জীবন জীবিকা চালাই। এটা যখন বলছে তখন তার প্রতি পরি হচ্ছে খুশি হয়ে তাকে সমস্ত প্রকার কোড়ালগুলো দিয়ে দিয়েছিল। এই ছিল গল্প। এরপরে আসো দ্য অনেস্টি অফ এ স্কুল বয়, এ ফার্মার, এ ট্যাক্সি ড্রাইভার। এটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। মানে কোন একটা স্কুল বয়, কোন একটা ফার্মার, কোন একটা ট্যাক্সি ড্রাইভার, কোন একটা মানি ব্যাগ, কোন একটা মনে করো হচ্ছে সোনার চেইন বা কোন একটা মনে করো পুটলি কোন একটা জায়গায় পাইছে এবং সেটা নিয়ে সে কিন্তু ঘরে নিয়ে যায় না, সে একটু কি চার্জ করে, এটা কার হতে পারে, কাকে কিভাবে, এটার মালিককে কিভাবে এটা দেওয়া যেতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে সে একটু কনসাস থাকে। মানে তার সততার লেভেলটা একটু সে তুলে ধরার চেষ্টা করে। এই গল্পটা হচ্ছে এইভাবেই, এগুলোকে তুমি এইভাবে উপস্থাপন করতে পারো। মনে করো অনেক উপায়ে সে যোগাযোগ করলো, সে কল দিল, এরপর তাকে ডেকে এনে তার বিষয়টা বুঝাই দিল, এভাবে তার সেই যে সততা সেটা সে মানুষের কাছে উপস্থাপন করলো, হতে পারে এটা। এরপরে ইউনিটি ইজ স্ট্রেংথ। ও যে একটা বিদ্যের হচ্ছে মনে করো 3টে সন্তান আছে, এই 3টে সন্তান সবসময় কি করতে, দে আর কোয়ারেলিং ইচ আদার বা ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সাথে সবসময় ঝগড়া করতেছে। এখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বৃদ্ধ কী করলো, বলতেছে তোমরা এরকম 3টা কাঠি নিয়ে আসো, 3টা কাঠি নিয়ে আসার পরে বলতে তোমরা এগুলো ভাঙার চেষ্টা করো, খুব ইজিলি তারা সেটা ব্রেক করতে পারতেছে। কিন্তু যখন বলা হলো যে তোমরা 3টা কাঠি একসাথে করো এবার ভাঙার চেষ্টা করো, তখন দেখা যাচ্ছে 3টাকে একসাথে ভাঙা যাচ্ছে না। তার মানে বলা হচ্ছে ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ তোমরা যদি একতা থাকো তখন এটা শক্তি, যখন তোমরা ডিভাইডেড হয়ে যাও তখন তোমরা ফল করবা। সুতরাং সব সময় মানে বৃদ্ধ মারা যাওয়ার পরও তোমরা সবসময় কি থাকবা, অবশ্যই একতাবদ্ধ থাকবা। এই বিষয়টা তাদেরকে বোঝানোর জন্য এই সিনারিওটা তিনি করেছিলেন। এরপরে আসো গ্র্যাস অল লস অল। গ্র্যাপস অল লস অল, এই যে অতি লোভে তাঁতি নষ্ট, তোমরা পড়েছো একটা দ্য গোল্ডেন এগ, মানে একটা হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস আর কি। তো মনে করো একটা হাঁস ছিল, সে হচ্ছে প্রতিদিন একটা করে সোনার ডিম দিত। তো লুবি যে ম্যানটা ছিল সে কী করলো, বলতেছে আমি একদিনই তো সবগুলো ডিম চাইলে পেয়ে যেতে পারি। তখন সে কী করলো, একেবারে হাঁসটাকে কেটে ফেললো। তখন দেখা যাচ্ছে সেখানে কোনো ডিমই নাই। তো সেখান থেকে বলা হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। সব কিছুর একটা সুন্দর সময় আছে, সময় অনুসারে আস্তে আস্তে সব কিছুই হবে, তোমাকে এত তাড়াহুড়া করা কোনো দরকার নেই। এরপরে দ্য ক্রুয়েলটিস অফ হাউস মিস্ট্রেস, এই যে গৃহকর্ত্রীর যে একটা তোমার দুর্ব্যবহার, যেই যে একটা ক্রুয়েলটিস, যেই নির্দয়তা, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। মিডনাইট ফোন কল, এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে করো মাস্টার তো তোমাকে কল দিয়ে বলতেছে আগামীকালকে তোমার পরীক্ষা, তুমি যদি আমাকে ফোনে টাকা না পাঠাও তাহলে তোমার হচ্ছে পরীক্ষা খারাপ হইতে পারে, অথবা আগামীকালকে তুমি আমার সাথে দেখা করো, দেখা না করলে তোমার পরীক্ষা হতে পারে। তো এইটা নিয়ে সে অনেক বেশি দুশ্চিন্তা থাকে। সে বলতেছে কিভাবে এটা আমাকে বলতে পারে, আমার তো মন খারাপ লাগতেছে, ওর পরীক্ষা নিয়েও সে টেনশন ফিল করতেছে। এরপরে যখন আবার সকাল হয় তখন সে বুঝতে পারে যে হয়তো কেউ একজন আমার ফোন নাম্বারটা চুরি করেছে এবং এই যে চুরি করে সে আমার কাছ থেকে কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে। দ্যাটস ইট, এই গল্পগুলো। এরপরে হচ্ছে কি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই গল্পটা আমরা একেবারে বাচ্চাকাল থেকে পড়ে আসছে, খরগোশ এবং কচ্ছপের গল্পটা। তো স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এই গল্পটা পড়তে পারো। সুতরাং এই 13টা গল্প থেকে অবশ্যই তোমাদের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। এর বাইরে যে গল্পগুলো আছে যেমন হচ্ছে রাকালের গল্প, এটা তোমরা আসলেও পারবা না আসলেও পারবা। এরকম অনেকগুলো গল্প আমি এখানে সাজেশনের মধ্যে দেই নাই, যেই গল্পগুলো অ্যাজ ইউজুয়াল আমরা সবাই পারি কিন্তু আমাদের জানাও আছে। সুতরাং এই গল্পগুলো আমাদের এখানে লেখার দরকার নেই, গল্পগুলো হুবহু মুখস্থ লেখার দরকার নেই, তুমি বুঝে বুঝে সেন্টেন্সগুলো নিজের মতো করে লিখতে পারবা। ওকে, এরপরে আসো প্রিয় শিক্ষার্থী, এসএসসি 25-এর জন্য আমরা টপ 13 রিঅ্যারেঞ্জ, অর্থাৎ অনেকগুলো রিঅ্যারেঞ্জ আছে। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে আসলে কমন দেওয়াটাও দরকার নেই, তারপর আমরা দিচ্ছি। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে কী করবে একটু বলি। সর্বপ্রথম তোমরা হচ্ছে রিঅ্যারেঞ্জের জন্য যেই ট্যাক্সটা দেওয়া থাকবে সেই ট্যাক্সটের প্রত্যেকটা সেন্টেন্স একেবারে পড়ে ফেলবা এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা বিষয়টা একটু জানার চেষ্টা করবা। বাংলাটা যখন জেনে যাবা তখন তুমি বুঝতে পারবা কার পরে কাকে ইউজ করতে হচ্ছে। কখনো 1953 সালের আগে তুমি কখনো 1961 সাল ইউজ করবা না, তাই না? কোনো একটা বাচ্চার জন্মের আগে কখনো তুমি মৃত্যুবরণ করাই দিবে না, কখনো বিয়ে করাই দিবে না। কোনটার পরে কি হচ্ছে সেটা যদি তুমি এই 13টা প্র্যাকটিস করে আশা করে বুঝে যাবা। এখান থেকে যে হুবহু কমন আসবে এমন না, এগুলো পড়লে মোটামুটি বাকি যে রিঅ্যারেঞ্জগুলো আছে সেগুলোও তুমি উত্তর করতে পারবা। তবে আমি তোমাকে পরামর্শ দেব এগুলো মুখস্থ একেবারেই করবা না। যে বিষয়টা করবা সেটা হচ্ছে
এই যে ফ্লো আমাদের রিঅ্যারেঞ্জের জন্য যেই ট্যাক্সটা দেওয়া থাকবে সেই ট্যাক্সটা প্রত্যেকটা লাইন বাংলা পড়বা। বাংলা পড়ার পরে তুমি মোটামুটি বুঝে যাবে এখানে 1 নাম্বার এটা হবে, এরপরে এটা হবে, এরপরে এটা হবে, এরপরে এটা হবে। এই 13টা যদি তুমি বুঝে বুঝে করতে পারো অবশ্যই তুমি উত্তর করতে পারবা। তবে এখানে অন্য কোনো টেকনিক অ্যাপ্লাই করিও না। রিঅ্যারেঞ্জের ক্ষেত্রে যখন তোমাকে কোনো টিচার বলবে রিঅ্যারেঞ্জের জন্য টেকনিক অ্যাপ্লাই করো, সত্যিকার অর্থ তুমি সেখানে মারা খাবা। সুতরাং মারা খাওয়ার কোনো দরকার নাই, তুমি যেই বিষয়টা করবা সেটা হচ্ছে বুঝে বুঝে করবা। সো রিঅ্যারেঞ্জের জন্য আমরা কোন রিঅ্যারেঞ্জের জন্য আমরা যে কয়টা সাজেশন দিয়েছি সেগুলো একটু দেখো। 1 নম্বর হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি উইজ দ্য রেস, এটা আমাদের স্টোরি রাইটিংয়ের জন্য ইম্পর্টেন্ট, রিঅ্যারেঞ্জের জন্য ইম্পর্টেন্ট। সো যখন পড়বে একটু ভালো করে পড়বা, হয়তো রিঅ্যারেঞ্জ আসবে, না হয় স্টোরি রাইটিং আসতে পারে। এরপরে হচ্ছে রবার্ট ব্রোস, এই গল্পটা আমরা সবাই জানি, এটা আমাদের আবার রিঅ্যারেঞ্জও আসতে পারে। এ মাস্টার অ্যান্ড হিজ কোক, এটা আসতে পারে। সক্রেটিস অ্যান্ড হিজ ওয়াইফ, এরিস্টটল, দ্য সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন, এটা দেখতে পারো। রবিনসন ক্রুসো, এটা দেখতে পারো। হাজি মোহাম্মদ মহসিন, কাজী নজরুল ইসলাম, এক গ্রাস সুপার অ্যান্ড নোবেল প্রাইজ, এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা দেখতে পারো নোবেল প্রাইজটা। জিম অ্যান্ড ডালার যে ভালোবাসার গল্প, এটা দেখতে পারো। অতল অ্যান্ড দ্যাস দিওয়ানা, এটাও কি ভালোবাসার গল্প। এই দুইটা ভালোবাসার গল্প থেকে একটা আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। এই দুইটা আবার গল্প আকারেও আসতে পারে, স্টোরি রাইটিং আকারে। সো যখন পড়বে এমনভাবে পড়বে যেন স্টোরি রাইটিং এবং রিঅ্যারেঞ্জ দুইটাই কভার হয়ে যায়, ঠিক আছে? একটা না আসলে আরেকটাতে আসবে ইনশাল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থী, একটু দেখো। এরপরে গ্রাফ চার্ট, আমাদের টপ 10 অর্থাৎ 10টা গুরুত্বপূর্ণ গ্রাফ চার্ট অ্যান্ড পাই চার্ট, এখান থেকে অবভিয়াসলি যে কোনো বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ কমন আসবে। এই 10টা গ্রাফ চার্ট থেকে অবশ্যই তোমাদের কমন আসবে, সেগুলো একটু দেখো। 1 নাম্বারটাকে দেখো, টাইম অ্যালোকেশন অফ আই স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস। একজন শিক্ষার্থী তার সময়গুলোকে কোন কোন খাতে ব্যয় করে বা কোন কোন খাতের জন্য কতটুকু সময় সে বরাদ্দ করেছে সেই বিষয়টা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রদান করতে হবে। এটা হচ্ছে পাই চার্ট। এটা কোন চার্ট? পাই চার্ট। তো পাই চার্টের ক্ষেত্রে আমরা কি করি, সর্বোচ্চ থেকে আস্তে আস্তে কি সর্বনিম্ন পর্যন্ত চলে আসে, এটা একটু তুলে ধরবা। আর এগুলো কিভাবে লিখবা, এগুলো ক্লাস সবগুলো আমরা এখানে দিব এবং প্রত্যেকটা সাজেশন ওয়াইজ পিডিএফ তোমাদেরকে আমরা দিয়ে দিব। আমাদেরকে একটু নক করলে হবে, ইনশাল্লাহ আমরা সবটা তোমাদেরকে দিয়ে দিব। ওকে, এরপরে আসো, দ্য সোর্সেস অফ এয়ার পলিউশন ইন আ সিটি। একটা শহরে এয়ার পলিউশনের উৎসগুলো কি কি সেগুলো তোমাকে তুলে ধরতে হবে, এটা হচ্ছে কি পাই চার্ট। এরপর আসো, দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। আমাদের দেশে যে শিক্ষিত মানুষগুলো আছে তারা কোন প্রফেশনকে কত শতাংশ মানুষ পছন্দ করতেছে সে বিষয়টা এখানে তুলে ধরতে হবে, এটা হচ্ছে পাই চার্টের মধ্যেই পড়ে। এরপরে আসো, দ্য এক্সপোর্ট সেক্টর ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি। আমাদের দেশে যে এই এক্সপোর্ট সেক্টরগুলো আছে এই সেক্টর মধ্যে কোন কোন সেক্টর কতটুকু ফরেন কারেন্সি অ্যাচিভ করতেছে সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে, এটা হচ্ছে তোমার একটা পাই চার্টের মধ্যেই পড়ে। এরপরে আসো, দ্য নাম্বার অফ মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট ইউজার্স। এই যে মোবাইল ফোন এবং ইন্টারনেট ইউজারের পরিমাণ আস্তে আস্তে যে দিন দিন বেড়ে যাচ্ছে এই বিষয়টা একটা কি গ্রাফ চার্ট আকারে তোমাকে তুলে ধরতে হবে। বাড়লে হবে হ্যাজ ইনক্রিজড, আর কমলে হবে কি হ্যাজ ডিক্রিজড। আর যদি বলে বাড়তেছে ইজ ইনক্রিজিং, যদি বলি কমতেছে ইজ ডিক্রিজিং, এগুলো তুমি তুলে ধরবা। এরপরে আসো, এটা হচ্ছে আমাদের গ্রাফ চার্ট। এরপর দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন 1995 to 2010, এটা সালটা হয়তো পরিবর্তন করে দিতে পারে। অর্থাৎ দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা এই যে 1995 সাল থেকে 2010 সাল পর্যন্ত কোন সালে গিয়ে বাড়তেছে আবার কোন সাল থেকে কমা শুরু করতেছে এই বিষয়টা এখানে তুলে ধরতে হবে। দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ সেকেন্ডারি স্কুল ইজ ডিফারেন্ট সাবজেক্ট। অর্থাৎ যারা সেকেন্ডারি স্কুল আছে যে সকল শিক্ষার্থী তাদের বিভিন্ন পছন্দের যে সাবজেক্টগুলো সেগুলো এখানে তুলে ধরতে হবে, এটা হচ্ছে পাই চার্ট। এরপর দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজ বাই 800 স্টুডেন্টস টু কলেজ। অর্থাৎ 800 শিক্ষার্থী তারা কলেজে যাওয়ার জন্য কোন কোন ধরনের ট্রান্সপোর্টেশন তারা ব্যবহার করে, কেউ বাস, কেউ সিএনজি, কেউ হচ্ছে মনে করো ট্রেন, কেউ হচ্ছে বাইসাইকেল, কেউ হচ্ছে মোটর বাইক। তাহলে কে কত শতাংশ শিক্ষার্থী কোন কোন বিষয় ব্যবহার করে সেগুলো এখানে তুলে ধরতে হবে, এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে পাই চার্ট। এরপর দ্য ডিস্ট্রিবিউশন অফ পার্সেন্টেজ অফ এ ফ্যামিলিজ ইনকাম ইনটু ডিফারেন্ট ক্যাটাগরিজ। একটা পরিবারের ইনকাম কোন কোন খাতে কতটুকু বরাদ্দ থাকে সেই বিষয়টা এখানে তুলে ধরতে হবে।
দ্য পার্সেন্টেজ অফ দ্য টাইপস অফ বুকস ইন এ কলেজ লাইব্রেরি, একটা কলেজের লাইব্রেরিতে কত ধরনের বই থাকতে পারে, অথবা সায়েন্স ফিকশনের কত পার্সেন্ট আছে, তারপর হচ্ছে মানে লিটারেচার রিলেটেড কত পার্সেন্ট আছে, তারপর হচ্ছে মনে করো শর্ট স্টোরি রিলেটেড কত পার্সেন্ট বই আছে, এই বিষয়গুলো এখানে সুন্দর করে তোমাকে তুলে ধরতে হবে। সো আশা করছি এই কয়টা গ্রাফ চার্ট থেকে ইনশাল্লাহ তোমরা অবশ্যই কমন পেয়ে যাবা। এরপর আসো, এরপর আমাদের ফাইনাল উইথ ক্লু। যদিও উইথ ক্লু এবং উইদাউট ক্লু খুব কমই কমন আসে, তবে এই 24টা যদি তুমি বুঝে বুঝে পড়ো ইনশাল্লাহ যেখান থেকে উইথ ক্লু আসুক না কেন অবশ্যই তুমি উত্তর করতে পারবা। উইথ ক্লুগুলো হচ্ছে মুখস্থ করবা না, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। যেমন বক্সে যে শব্দগুলো দেওয়া থাকে, এই বক্সের শব্দগুলো কিন্তু হুবহু বসে যায় না। ওই বক্সে মনে করো সাকসেস আছে, তার মানে আমার উত্তর সাকসিডও হইতে পারে, সাকসেসফুলও হইতে পারে, সাকসেসফুলিও হইতে পারে। একটা শব্দের মনে রাখবা 4টা করে ফর্ম আছে, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, বার ফর্ম। এই 4টার যে কোনো একটা কিন্তু এখানে বসতে পারবে। আবার অনেক সময় প্রেপোজিশনের কারণে পরবর্তী বারটা আইএনজি হয়ে যেতে পারবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কারণে অনেক সময় কি প্লুরাল ভার্ব হইতে পারে, সিঙ্গুলার ভার্ব হইতে পারে। এই সব কিছু তোমাকে মেনেই কিন্তু এগুলো উত্তর করতে হবে। সুতরাং এই 24টা উইথ ক্লু তুমি যদি বুঝে বুঝে করতে পারো, যেভাবে আসুক না কেন আনকমন আসলো তুমি উত্তর করতে পারবা। সুতরাং আমি তোমাকে বলবো অন্ততপক্ষে এই 24টা উইথ ক্লু অবশ্যই বুঝে বুঝে তোমরা একটু সলভ করার চেষ্টা করবা। তাহলে 1 নম্বরটা কি, কিপিং প্রমিস গিভেন টু, এই যে প্রতিশ্রুতি রিলেটেড যেই একটা উইথ ক্লু আছে সেটা পড়বা। আবার দেখা যাবে অনেকগুলো উইথ ক্লু আবার উইদাউট ক্লু তো থাকতে পারে। সুতরাং উইথ মানে ক্লু ছাড়াই তুমি উত্তর করতে পারতেছো কিনা সেটা একটু দেখবা। এরপর আসো, স্টুডেন্টস শুড বি স্ট্র্যাটেজিক, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যে কৌশলী হইতে হবে এই সম্পর্কে আছে। বাংলাদেশ ইজ অ্যান অ্যাক্টিভ আর্থকুয়েক জোন, এটা দেখতে পারো। বাংলাদেশ ভূমিকম্পন প্রবণ অঞ্চলে অবস্থিত এটা। তারপর হচ্ছে এখানে আমাদের ভূমিকম্প নিরোধী যে বিল্ডিং কোডগুলো আছে সেগুলো ডেভেলপ করা দরকার, এই বিষয় সম্পর্কিত এখানে আলোচনা রয়েছে। ওভার রেটিং দেখতে পারো। দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ফর বাংলাদেশ, সেটা দেখতে পারো। ওই যে তোমার স্বাধীনতার কথা বলা হচ্ছে আর কি। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইম্পর্টেন্ট মিডিয়াম, এটা বল দেখতে পারো। টেলিভিশন নিয়ে একটা আছে, এটা দেখবা। এভরি ইয়ার মিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা দেখতে পারো। তারপর এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ডেভেলপস আওয়ার মাইন্ড, শিক্ষার গুরুত্বটা দেখতে পারো। ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য দূষণ সম্পর্কে আছে। ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট কনসার্ন দ্যাট, এটা দেখতে পারো। তারপর হচ্ছে কনফ্লিক্ট, দ্বন্দ্ব নিয়ে দেখতে পারো। সেলফ এমপ্লয়মেন্ট মিনস টু ক্রিয়েট জব অপরচুনিটিস ফর ওয়ান সেলফ বাই ওন এফোর্ট, অর্থাৎ নিজের জন্য যে চাকরির ব্যবস্থা করে সেটাকে আমরা বলছি কি সেলফ এমপ্লয়মেন্ট। সো ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সবসময় কি বলতেছে, আমাদেরকে চাকরিজীবী না হয়ে চাকরিদাতা হওয়ার জন্য আমাদেরকে বলতেছে, মানে সেলফ এমপ্লয়মেন্ট। সুতরাং সেজন্য এই ক্ষেত্রে এই প্যাসেজটা বা এই উইথ ক্লুটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখতে পারো চিলড্রেন আর ভেরি ফন্ড অফ ফেস্টিভ্যাল, শিশুরা যে তাদের জন্মদিনে খুব বেশি উৎফুল্ল মনে থাকে সে বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তারপর নারী শিক্ষা, এটা দেখতে পারো। তারপর হচ্ছে তোমার এখানে একটা আছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ড্রাইভ ইন দ্য রেইনি সিজন, হতে পারে বা এরকম কিছু একটা। জাঙ্ক ফুড এবং ফাস্ট ফুডের মধ্যে পার্থক্যটা আছে। সায়েন্টিস্ট হ্যাভ রিসেন্টলি রিপোর্টেড, এটা দেখবা। ওয়ান ভেরি কনসপিকুয়াস চেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড, এটা দেখবা। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক নিডস, শিক্ষার গুরুত্ব। তারপর নোবেল প্রাইজ সম্পর্কে এটা দেখবা। ওয়াইল ইটিং ফুড ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, এটা দেখবা। এটা খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটা উইথ ক্লু। অ্যাড্রেসিং লিটারেসি, নিরক্ষরতা সম্পর্কে আছে, এটা দেখবা। তারপর বৃক্ষের যে গুরুত্ব আছে সেই বিষয়টা তুলে ধরতে পারো। তার মানে এই কয়টা উইথ ক্লু থেকে অবশ্যই তোমাদের যে কোনো বোর্ড পরীক্ষায় কমন আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। এরপর আসো প্রিয় শিক্ষার্থী, আমাদের উইদাউট ক্লু, যেখানে কোনো রকমের ক্লু থাকবে না সেগুলো হচ্ছে কি উইদাউট ক্লু। আমাদের উইদাউট ক্লুর জন্য আমরা ধরছি সর্বোচ্চ 26টা। এই 26টা উইদাউট ক্লু দেখে গেলেই ইনশাল্লাহ তোমাদের কমন পড়বে। ওকে, 1 নম্বরটা কি, স্পোর্টস আর আ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, এটা দেখতে পারো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ন্যাচারাল বিউটি, এটা দেখতে পারো। তারপর হচ্ছে টেক্সচুয়াল একটা উইদাউট আছে, এয়ার এবং ওয়াটার সম্পর্কে। তারপর হচ্ছে ইংরেজির গুরুত্ব সম্পর্কে। তারপর স্টুডেন্ট লাইফ সম্পর্কে এটা দেখতে পারো। আমাদের মহিলাদের কন্ডিশন সম্পর্কে দেখতে পারো। সিনসিয়ারিটি দেখতে পারো। ইমেইল আছে, জেন্ডার ডিসক্রিমিনেশন। তারপর লার্নিং প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট রোল, এটা দেখতে পারো। ইন রিসেন্ট ইয়ার্স দেয়ার গোস এ প্রভাব দ্যাট, চিলড্রেন নিয়ে যে প্রভাবটা আছে এগুলো নিয়ে। ম্যান পলিউটস ওয়াটার, বিউটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট অফ দ্য বাংলাদেশি নো, এটা দেখতে পারো। লার্নিং ল্যাঙ্গুয়েজ দেখতে পারো। মডার্ন লাইফ অলওয়েজ ডিপেন্ডস মাচ অন ট্রান্সপোর্ট, এটা দেখতে পারো। রোজটা দেখবা। আওয়ার লিবারেশন, হসপিটালিটি, জেরিটা, টেক্সচুয়াল,
ট্রাফিক জ্যাম দেখতে পারো, আওয়ার মোডস অফ এন্টারটেইনমেন্ট, ইফ উই কাট ফরেস্ট, এগুলো দেখতে পারো। ঠিক আছে, এই যে উইদাউট ক্লুগুলো আছে এগুলো আমরা সাজেশনে দিয়েছি, তোমাদেরকে আমরা পিডিএফটাও দিয়ে দিব, এগুলো একটু পড়ে ফেলবা, ইনশাল্লাহ কমন আসবে। ওকে, এন লাস্ট ওয়ান, আমাদের যেই টপিকটা আছে সেই টপিকটার নাম হচ্ছে ইনফর্মাল লেটার। কি বলতো? ইনফর্মাল লেটার। এই ইনফর্মাল লেটারের মধ্যে আমরা দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট 10টা। এখান থেকে ইনশাল্লাহ যেভাবে হোক না কেন অবশ্যই কমন পড়বে, এই 10টা থেকে যে কোনো বোর্ডে অবশ্যই কমন পড়বে ইনশাল্লাহ। তাহলে কি কি দেখো, এক নাম্বারটা এখানে এটা কিনে সম্পর্কে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশের যে সাম্প্রতিককালে যে আন্দোলনটা হয়েছে, মানে জুলাই গণ অভ্যুত্থান, এই বিষয়টা সম্পর্কে তুমি তোমার কোনো একটা বিদেশি বন্ধুকে লিখবা। বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে, কেন হয়েছে, কিসের প্রেক্ষিতে হয়েছে, কতজন মানুষ মারা গিয়েছে, আমরা এটা কিভাবে পেয়েছি, এই বিষয়টা তুমি সেখানে তুলে ধরতে পারো, বর্ণনা করতে পারো। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র পাঠ করার যে গুরুত্ব আছে, সংবাদপত্র পাঠ করলে যে আমরা আমাদের পুরো বিশ্বের সম্পর্কে জানতে পারি, আমাদের যে ভোকাবুলারি স্কিল ডেভেলপ করতে পারি, তারপর আমাদের যে সাম্প্রতিক জ্ঞানগুলো আমরা এনরিচ করতে পারি, এই বিষয়গুলো তুমি লিখলে চলবে। এখানে এমন নয় যে আহামরি একেবারে 3, 4, 5 পেজ লিখতে হবে, এরকম না। অনেক সময় তুমি 1 পেজে লিখতে পারো, অনেক সময় 1.5 পেজও লিখতে পারো। তবে ফর্মাল লেটার সবসময় অবশ্যই 1 পেজে লিখবা। ইনফর্মাল লেটার মানে কি? লেটার। আর ফর্মাল লেটার মানে আসলে অ্যাপ্লিকেশন, বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী। অ্যাবাউট ইউর প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সামিনেশন। এসএসসি পরীক্ষার তোমার প্ল্যান কি? তুমি কি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিবা, নাকি তুমি মেডিকেল অথবা ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিবা? এই বিষয়গুলো তুমি তোমার বন্ধুকে একটু লিখে জানাবা, দ্যাটস ইট। তুমি সেটা আগে বাংলায় থিঙ্কিং করবা, এই বাংলায় থিঙ্কিং করে যা পাবা সেটাকে তুমি ইংরেজিতে একটু কনভার্ট করার চেষ্টা করবা। রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইজিং হিম টু গিভ আপ স্মোকিং। তুমি তোমার কোন একটা ছোট ভাইকে বলবা যে ছোট ভাই, তুমি যে ধূমপানে জড়াই গেছো সেটা কিন্তু আমি তোমার কোনো এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছি। হয়তো তুমি মনে করতো সেটা তোমাকে খুবই স্মার্ট দেখাচ্ছে, কিন্তু তুমি জানো না ধূমপানের অনেকগুলো কি রয়েছে, অপকারিতা রয়েছে। অনেকগুলো মানে কি, সবগুলোই তো অপকারিতা। ধূমপানের কারণে অনেক সময় অনেক রোগে তুমি আক্রান্ত হইতে পারো। ধূমপান কিন্তু শুধুমাত্র তোমাকেই ক্ষতিগ্রস্ত করছে এমন না, যিনি নন স্মোকার তাকেও কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছে, এই বিষয়টা তুমি তুলে ধরবা। একই রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু গিভ আপ স্মোকিং, এটা দেখতে পারো। এরপরটা কি? রাইট এ লেটার টু ইউর ফাদার ইনফর্মিং হিম অ্যাবাউট ইউর প্রোগ্রেস অফ স্টাডিজ। তুমি যে পড়াশোনা করতেছো, তোমার পড়াশোনার উন্নতি হচ্ছে, তুমি সমস্ত বইগুলো একবার রিভিশন দিয়েছো, তারপর তুমি তোমার প্রিপারেশন জ্বালিয়ে নেওয়ার জন্য অনেকগুলো মডেল টেস্টে অংশগ্রহণ করেছো, এই বিষয়ে তুমি তোমার বাবাকে বলতে পারো। ঠিক আছে, এরপরে আসো, রাইট এ লেটার অফ কন্ডোলেন্স টু আ ফ্রেন্ড হু লস্ট হিজ ফাদার অর মাদার। তোমার কোনো একটা বন্ধু অথবা বান্ধবী যে কিনা এই সম্প্রতি তার বাবা মাকে হারিয়ে ফেলেছে, তাকে সান্ত্বনা জানিয়ে তুমি তাকে একটা কী করতে পারো, লেটার লিখতে পারো। মানে তুমি তাকে সান্ত্বনা দিতে পারো যে কি টেনশন করিস না, অবশ্যই ঠিক হয়ে যাবে সব কিছু, কারণ কারো বাবা কিন্তু চিরস্থায়ী না, সবাইকে চলে যেতে হবে একদিন, সুতরাং একটু সময় নেই, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে, তুই আঙ্কেলের জন্য বা আন্টির জন্য দোয়া কর, এই বিষয়গুলো তুমি তাকে বলতে পারো। ওকে, তারপর তাকে সময় দিবে এরকম বলতে পারো, আমি তোর সাথে দেখা করব, আসতেছি আমি, এই বিষয়গুলো লিখতে পারো। ওকে, এখানে কোনো ফর্মালিটিস মেনটেন করার দরকার নেই, এটার নাম হচ্ছে কি? ইনফর্মাল লেটার। রাইট এ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। ইংরেজি শেখার গুরুত্ব তো আসলে বলে শেষ করা যাবে না। আজকে ইংরেজি পরীক্ষা, তো ইংরেজি শেখার গুরুত্ব তুমি না জানলে আর কি হবে? তোমার বন্ধুকে তুমি লিখতে পারবা না ইংরেজি শেখার গুরুত্ব। ইংরেজি শিখলে তুমি কি কি করতে পারবা? ইংরেজি শিখলে তুমি ভালো জব পাবা, তুমি হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে নিজেকে খাপ খাওয়াইতে পারবা, তারপর হচ্ছে তোমার মনে করো চাকরির অভাব হবে না, তো তুমি যে কোনো কিছু কমিউনিকেশন ঠিকভাবে করতে পারবে, এই বিষয়গুলো তুমি তুলে ধরতে পারো। অ্যাবাউট দ্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইউর কলেজ। তোমার কলেজে যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেই বিষয়গুলো তুমি তুলে ধরবা। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, এখানে ম্যান হবে না, একটা ফ্রেন্ড, কংগ্রাচুলেটিং হিম অর হার অন হিজ অর হার সাকসেস ইন দ্য এক্সাম। তোমার কোন একটা বন্ধু পরীক্ষায় অনেক বেশি ভালো করেছে, সেজন্য তুমি তাকে কংগ্রাচুলেশন জানাইতে পারো। কীভাবে জানাবা সেটা নিশ্চয়ই জানো। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর হিজ হসপিটালিটি। তুমি মনে করো চট্টগ্রামে গিয়েছো, তোমাকে অনেক বেশি আতিথেয়তা আপ্যায়ন করা হয়েছে, সেজন্য তুমি তাকে চিঠিতে জানাচ্ছ যে কি তোমাদের আতিথ্য আপ্যায়ন আমি অনেক বেশি খুশি, তোমার আম্মু জামাইকে তালের পিঠা খাওয়াইছে, তোমার বোন জামাইকে শরবত বানায় খাওয়াইছে, এই বিষয়টা আমার খুবই ভালো লেগেছে, তারপর তোমরা যে আমাদেরকে একেবারে ফ্যামিলির মতো করে নিয়েছো, এটা আমরা খুব বেশি মুগ্ধ হয়েছে, এই বিষয়গুলো তুলে ধরতে পারো। অথবা আমি ফরম্যাটটা দিব, ওই ফরম্যাট থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবা। সো আশা করি বুঝতে পেরেছো। সো আমার এই আজকের সাজেশনটা যদি তোমরা ফলো করতে পারো, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি
অবশ্যই তোমার শতভাগ প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি তো শুধুমাত্র তোমাকে সাজেশনটাই দেই নাই, এই সাজেশনের আলোকে তোমাদেরকে ফুল পিডিএফটা আমরা দিয়ে দিব। তোমরা আমাদেরকে একটু ইনবক্স করো, ইনবক্স করলে আমরা তোমাদেরকে একেবারে ফুল সাজেশনের পিডিএফ সহ দিয়ে দিব, এখান থেকে পড়লেই চলবে। আর হ্যাঁ, যদি তোমরা আমাদের ক্লাসগুলো করতে চাও সেক্ষেত্রে তোমরা শিপন্স ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেলে টপ 10 পেসেজ, টপ 10 সামারি, তারপর হচ্ছে মনে করো টপ 10 ফ্লো চার্ট, টপ 10 উইদাউট ক্লু, এগুলোও আমি এখানে দিয়ে দিয়েছি, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। সো আশা করছো তোমাদের পরীক্ষা অনেক অনেক ভালো হবে। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। এবার সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং বেস্ট অফ লাক। দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম।